চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজ লিকিয়াং, কাল শির সঙ্গে বৈঠক, সই হবে বেশ কয়েকটি চুক্তি। ব্যাংক খাতে সুশাসন ও আস্থা ফেরাতে $45 কোটি সহায়তা নিয়ে হাজির বিশ্বব্যাংক। অর্থের সঠিক ব্যবহার না হলে ঋণের বোঝা বাড়ার শঙ্কা। আগামী 2 বছরের মধ্যে পুঁজিবাজারকে উজ্জীবিত করতে চায় সরকার। এজন্য নতুন নীতি নেওয়ার পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন দৃষ্টিতে নতুন বাংলাদেশকে দেখতে হবে। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। বিগত বছরগুলোতে বাংলাদেশ চীন সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন দেশটির ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. আপনারা বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন। আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসাথে সমৃদ্ধি লাভ করি। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনের কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। আমরা সম্প্রতি জাতীয় বাজেট ঘোষণা করেছি, যেখানে আমরা নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো আমাদের অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য খাতভিত্তিক প্রণোদনা ও নীতিগত সুবিধা ঘোষণা করছি। We are targeting bureaucratic inertia head-on. তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। We are developing dedicated industry. আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করেছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। এই স্থানগুলো লজিস্টিক, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে। Bilateral investment treaty. শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Move forward from this forum. আসুন এই ফোরাম থেকে আমরা একটি অভিন্ন সংকল্প নিয়ে এগিয়ে যাই, যা এই অঞ্চলের সুযোগগুলোকে বাংলাদেশ ও চীন উভয়ের জন্য দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তরিত করবে। আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসাথে সমৃদ্ধি লাভ করি। In a true partnership of equals. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকার প্রধান। Now has a dedicated relationship management desk. প্রধানমন্ত্রীর চীন সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল বিনিয়োগ, অর্থাৎ চীনা বিনিয়োগ দেশে আনা। তিনি তার বক্তব্যে বিনিয়োগ নিয়ে সকল বিষয়গুলো পরিষ্কার করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, তার বক্তব্য অনুযায়ী যদি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি এক বিস্ময়ের জায়গায় গিয়ে পৌঁছবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বেইজিং, চায়না। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বেইজিং থেকে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার প্রতিবেদনটি দেখলাম। বিনিয়োগ এবং বাণিজ্যে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি অন্যান্য বিষয় নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ আছে। এছাড়াও কর্মসূচি সম্পর্কেও জানতে চাই। রেদওয়ান, যেটি বলতে চাই সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর মানে নিঃসন্দেহে একটি অনেক বড় একটি গুরুত্ব বহন করছে, যদি আমি আপনাকে বলি। আপনি নিশ্চয়ই একটু খেয়াল করছিলেন আসলে সংবাদের আমার প্রতিবেদনের মধ্য দিয়ে, যে এই যে বিনিয়োগ নিয়ে তার অর্থাৎ বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য আজকে, একটু বড় একটি বক্তব্য, আসলে সুস্পষ্ট একটি বক্তব্য তিনি তুলে ধরেছেন। তিনি যে স্বপ্নগুলো আসলে সেখানে নিয়ে এসেছেন, সেই
এক কথায় যদি বলি যে এই স্বপ্ন বাস্তবায়নের যে জায়গাটা, অর্থাৎ একটি রূপান্তরের মধ্য দিয়ে যে দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যে বাংলাদেশের শুরু, সেই বিষয়টাও কিন্তু আসলে তিনি নিয়ে এসেছেন এবং মানে এক ধরনের অঙ্গীকার যে বিনিয়োগে যে মানে আকর্ষণ করা, আকৃষ্ট করা আসলে যদি বলি আসলে চীনে সেই সফরে ব্যবসায়ীদের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীরা তার এই কনফারেন্সে উপস্থিত ছিলেন সেখানে। তাতে করে আসলে মোটা দাগে বলা যায় যে আজকে তার এই সফর বিশেষ করে বিনিয়োগ নিয়ে যে বিগত সময়গুলোতে যে ধরনের আসলে এক ধরনের কি বলবো যে মানে বিনিয়োগহীন অবস্থায় যে বাংলাদেশের যে দীর্ঘদিন আসলে পথ চলা, সেটার একটি অবসান হবে এমনটা কিন্তু আসলে সংশ্লিষ্টরা বলছেন এই জায়গা থেকে যদি বলি। আর একই সঙ্গে আপনি যেটি বলেছেন যে অন্যান্য যে কিছু বিষয়গুলো আছে প্রতিবেদনে তো আছেই, বিশেষ করে শিল্পাঞ্চল বা মংলা পোর্ট থেকে শুরু করে চট্টগ্রামের আনোয়ারাতে যে একটি শিল্পাঞ্চল তৈরি করার বিষয়ে যে কথাগুলো, সেই বিষয়গুলো সামনে এসেছে। এখন এখানে সমঝোতা স্মারক বা চুক্তির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যখন পরিষ্কার হবে তখনই মানে বিষয়গুলো সম্পর্কে আরও একটু সম্যক ধারণা তৈরি হবে। শেষ করতে চাই রেদওয়ান যে কথাটি বলে যে আজকেই চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে ১৫টি সমঝোতা স্মারক সই হবে। তাতে করে সেইখানে আমরা আসলে পরিষ্কার হব কোন কোন বিষয়গুলো আসলে জায়গা পাচ্ছে, কি কি বিষয়ে তখন আলোচনার জায়গাগুলো আমরা বলতে পারবো। নিশ্চয়ই আমরা পর্যায়ক্রমে আপনার মাধ্যমে চীন সফরে প্রধানমন্ত্রীর সার্বিক তথ্য জানাতে জি, পারবো। জি, রেদওয়ান। নিশ্চয়ই। মানে দেশের স্বার্থে এমন ফলপ্রসূ একটি বৈঠক হবে এবং বাংলাদেশ কিছু পাবে এমনটি তো প্রত্যাশা করাই যায়। ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন। ডুবতে বসা ব্যাংক খাত উদ্ধারে $৪৫ কোটি সহায়তা নিয়ে হাজির বিশ্বব্যাংক। সংস্থাটির শর্ত হলো সুশাসন ও আমানতদারীদের আস্থা ফেরাতে ব্যয় হবে এ অর্থ। উন্নয়ন সহযোগিতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরাও। তবে তাদের শঙ্কা, এ অর্থের যদি সঠিক ব্যবহার না হয় তাহলে সহায়তার এ অর্থ কেবল ঋণের বোঝাই বাড়াবে। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ 18,24,668 কোটি টাকা, যার মধ্যে 5,65,000 কোটি টাকাই খেলাপি। এর সঙ্গে অবলোপন আর মামলায় আটকে থাকা টাকার অঙ্ক যোগ হলে অনাদেয়ী পাওনা ছাড়াবে 10 লাখ কোটি টাকা। বিশ্বব্যাংকের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় খেলাপির হার যেখানে 7.9%, সেখানে বাংলাদেশে এ হার 32.26%। এমন বাস্তবতায় $45 কোটি আর্থিক সহায়তা নিয়ে হাজির বিশ্বব্যাংক। সংস্থাটির প্রত্যাশা, এ সহায়তায় সুদিন ফিরবে ব্যাংক খাতে, ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে ফিরবে আস্থা। বিশ্লেষকরাও এমনটাই বিশ্বাস করতে চান, কিন্তু তাদের মাঝেও কিন্তু আছে। ওয়ার্ল্ড ব্যাংক যে টাকাটা দিবে, টাকা তো ডেফিনেটলি দরকার, কিন্তু সংস্কার তো করার জন্যই টাকাটা দেওয়া হচ্ছে। এই সংস্কারটাই যদি না করা হয় তাহলে কিন্তু আবার সেই জায়গাতেই ফিরে যাবো। সেন্ট্রাল ব্যাংকের কিন্তু বহু রেগুলেশন আছে যেটা কিন্তু অনেকেই মানেনি বা মানছে না, এইটা কিন্তু এনশিওর করতেই হবে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত পুনরুদ্ধারে সুশাসন নিশ্চিতের কোনো বিকল্প নেই, আর সেজন্য এ খাতের আইন সংস্কারে সরকারকে নির্মোহ হতে হবে। এরকম টাকা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে, ক্যাপিটাল মার্কেটেও দেখেছি, ইন্স্যুরেন্স সেক্টরেও দেখেছি। কিন্তু ট্রাস্ট যদি আপনি রিটার্ন আনতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির কালচারটা রিটার্ন আনতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনার অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করবে, সেই অ্যাকাউন্টেবিলিটির আইনগুলি এখন পর্যন্ত আমরা কমপ্লিট হতে দেখিনি। বিশ্বব্যাংকের তাগিদে এবার ব্যাংক খাতের সুদিন ফিরতে শুরু করবে এমন বিশ্বাস থাকলেও বিশ্লেষকরা মনে করেন, পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকেই। এখানে রেগুলেটরি অথরিটি এবং বাংলাদেশ ব্যাংক বা অপরাপর যে স্টেক হোল্ডার আছে, তাদের একটা সামষ্টিক ব্যর্থতার দায়ভার হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাংকিং খাতে এই সুশাসনের ঘাটতির এই অবস্থানটা। এখানে সরকারকে মুখ্য ভূমিকা আসলে গ্রহণ করতে হবে। বিশ্লেষকদের শঙ্কা, উন্নয়ন সহযোগীদের অর্থে ব্যাংক খাতের সংস্কারে এবার ব্যর্থ হলে তা কেবল দেশের ঋণের বোঝাই আরও বাড়াবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
বাজেট বাস্তবায়নে অপরিকল্পিত সরকারি ব্যয় আর দুর্নীতি বড় সংকট বলে মনে করেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী এক সেমিনারে এই কথা বলেন তারা। উদ্বেগ প্রকাশ করেন সরকারের বিদেশি ঋণের নির্ভরতা নিয়ে। বক্তারা বলেন, দেশের বেশিরভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে আয় হয় টাকায়, কিন্তু ঋণ পরিশোধ করতে হয় ডলারে, যার সরকারের জন্য চাপ তৈরি করছে। এ সময় কর ব্যবস্থা শক্তিশালী করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। তারা বলেন, বাজেটের মূল দর্শন হওয়া উচিত বন্টনমূলক ন্যায় বিচার নিশ্চিত করা। জনগণের প্রয়োজন অনুযায়ী সম্পদ বরাদ্দের তাগিদও দেন বক্তারা। আলোচকরা বলেন, সরকার পরিবর্তন হলেও প্রশাসনিক কাঠামোতে কার্যকর পরিবর্তন আসেনি, যে কারণে অপরিকল্পিত সরকারি ব্যয় ও দুর্নীতির অর্থনীতির এখনো হুমকি। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে ২৮শে জুন থেকে। ঢাকায় ব্রিফিংয়ে একথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে ২৮শে জুন থেকে। এই বিষয়ে আরও জানাতে ভারতীয় ভিসা সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, এ বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। রেদওয়ান, আপনি তো একদম যিনি ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তার মুখ থেকেই শুনলেন। তিনি ঘোষণা দিলেন ২৮শে জুন থেকে এই ভিসা খুলে যাচ্ছে। এর আগে আমি যদি বলি যে উনি আজকেই প্রথম বাংলাদেশে আসার পরে ক্রেডেনশিয়াল দিয়েছেন রাষ্ট্রপতি বরাবর, এবং ক্রেডেনশিয়াল দেওয়ার পরেই কিন্তু তিনি এই যমুনা ফিউচার পার্কে আইভ্যাক অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটি রয়েছে সেটি পরিদর্শন করেন, এবং পরিদর্শনের পরেই তিনি এই খবরটি দেন। তিনি যেটি আসলে বললেন তার যে কি কারণে আসলে বন্ধ হয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্টে ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ বেশ কয়েকটি, এবং এই আইভ্যাক ও যমুনা ফিউচার পার্কও ভাঙচুর করা হয়েছিল। ফলে সেই বাস্তবতায় বন্ধ ছিল কিছুদিন ভিসা। তারপরে তো মেডিকেল ভিসা খুলে দেওয়া হয়, এবং জরুরি ভিত্তিতে যাদের আসলে চিকিৎসার জন্য যাওয়া জরুরি তাদেরকে ভিসা দেওয়া হতো। এখন তিনি যে আজকে থেকে যেটি বললেন যে আমার কাজ শুরু হলো আসলে এই ভিসা চালু হওয়ার খবরটি দিয়ে। তিনি এই কথাটি বললেন যে আমি আজ থেকে কাজ শুরু করলাম এই খবরটি দিয়ে, কারণ প্রথমে ক্রেডেনশিয়াল দেওয়ার আগ পর্যন্ত তিনি আর কোনো কাজ আসলে করার মতো বা প্রেসের সঙ্গে থাকার মতো বিষয় থাকে না যেহেতু, তো উনি আজ বললেন যে আমি এটি দিয়ে শুরু করলাম। এছাড়াও তিনি জানালেন যে প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ব্যতীত যে অন্যান্য যে ভিসা, সেটি ১৫০০টির বেশি ভিসা ইস্যু করে থাকে প্রতিদিন। ভারতীয় ভিসা বাংলাদেশ থেকে ১৫০০র বেশি ভিসা দেওয়া হয়, এবং এটি আসলে অন্যান্য দেশগুলো যে পরিমাণ ভিসা বাংলাদেশিদের দেয় তার মধ্যে সর্বোচ্চ। তো খবর আসলে এটুকুই যে ২৮শে জুন থেকে ট্যুরিস্ট ভিসা খুলে যাচ্ছে। পর্যটক ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কেউ, যেই ভিসার জন্য যারা আসলে অপেক্ষা করছিলেন সেই ভিসা খুলে যাচ্ছে। এটুকুই ছিল আসলে। আপনাকে অনেক ধন্যবাদ ইশরাত জাহান উর্মি। আমার কাছে নতুন নীতি নিয়ে আগামী ২ বছরের মধ্যে পুঁজিবাজারকে উজ্জীবিত করার পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী। দীর্ঘমেয়াদী ঋণে ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারমুখী হওয়ার কথাও জানান তিনি। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট পরবর্তী আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি গতিশীল করে প্রান্তিক মানুষের জীবনমান বাড়াতে চায় সরকার। কতগুলো ডিমান্ড আছে যেগুলো ব্যাংক থেকে লোন নিয়ে সম্ভব না। ব্যাংক ঋণ দিচ্ছে, ওরা ঋণ রিপেমেন্ট করছে না, আবার সেগুলো মাফ করতে হচ্ছে। আমরা এসে ১০,০০০ কোটি টাকা মাফ করতে হয়েছে, কারণ দে ক্যানট সিম্পলি রিপে দেম। ইরানের অবমুক্ত করা তহবিলের বড় একটি অংশ মার্কিন পণ্য কিনতেই ব্যয় করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কাতারের মাধ্যমে হস্তান্তরিত এই অর্থের ব্যবহার মার্কিন ট্রেজারি সরাসরি তদারকি করবে। বেসেন্ট জানান, অবমুক্ত করা এই অর্থ দিয়ে মূলত মার্কিন খাদ্য ও ওষুধ কেনা হবে, যার ফলে ডলারগুলো ঘুরে ফিরে মার্কিন অর্থনীতিতেই ফিরে আসবে। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই দাবি নাকচ করেছে তেহরান। ইরান
কর্মকর্তাদের দাবি, অবমুক্ত হওয়া তহবিলের ব্যবহারের ক্ষেত্রে এমন কোনো শর্তে তারা সম্মতি দেননি। Yes. So I'd like to